নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। হ্যাঁ, ছন্দবদ্ধ কথার সারি যখন আমাদের মনে মনে জমা হয়, কোথাও জমাট বাঁধে, তখন তাকে আমরা মনে করি প্রকাশিত করতে। আর যখন তা প্রকাশিত হয় তা কবির ভাষায় কবিতার ছন্দে প্রকাশিত হয়। এবং এই কবিতার ছন্দের সাথে সাথে যখন আমাদের ভাবাবেগ মিশিয়ে দিই, তখন তা আমাদের অনুভূতির একটি রূপ পায়। এই সৌন্দর্যকে, এই একসাথে যে সবকিছুকে নিয়ে আজকের দিনে আমরা থাকি কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সাথে যারা আমাদের শিল্পীরা রয়েছেন শ্রীমতী গোপা রায়। নমস্কার। নমস্কার, অনেক অনেক স্বাগত। নিউজ ভ্যানগার্ডের পর্দায় রয়েছেন মোহাম্মদ রুবেল। নমস্কার। নমস্কার আপনাকেও অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ নিউজ ভ্যানগার্ড এবং পর্দার ওপাশ থেকে যারা আমাকে শুনছেন, স্তরভেদে প্রত্যেককেই জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শিল্পীদ্বয়ের এদিকে যেমন থাকেন, এদিকেও শিল্পীদ্বয়রা আছেন আমাদের সাথে। রয়েছেন শ্রী নারায়ণ বিশ্বাস। নমস্কার দাদা। সুপ্রভাত। এবং রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। দুজনকে অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং সঙ্গে আমি পিয়ালি আপনাদের সাথে। আজকের এই অনুষ্ঠান কিভাবে যাবে সেটা কিন্তু একাধারে যেমন ঠিক করেন শিল্পীরা, তেমন কিন্তু আমাদের অনুভূতির মাধ্যমে কিন্তু ঘটনাটা ঘটে। আমরা প্রথমে এদিকে চলে যাই। কি দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করতে চাইছি। গানটা যেহেতু আমার দেশের মাটি, একদম তোমার পরে ঠেকাই মাথা। চলো হোক, শুরু হোক। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাদের বিশ্বময়ীর, তোমাদের বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। দেশমাতৃকার বন্দনায় এর থেকে সুন্দর গান বা আমাদের অনুষ্ঠানের শুরুটা বোধহয় আর এর থেকে ভালো কোথাও হতো না। ভীষণ সুন্দর একখানি গান, এবং রবি কবির মাস, আমরা বৈশাখ মাসকে তাই বলি, এবং আমাদের প্রাণের ঠাকুরের মাস, তার গান যখন হয় তখন এমনিতেই স্বয়ংসম্পূর্ণ মনে হয় আমাদের মধ্যে। আমরা যাব কি রুবেলের কাছে? কি এবার শুনবো? তোমার তো সব নিজস্ব কবিতা। হ্যাঁ, আমার সব স্বরচিত কবিতা। আজকে এগিয়ে বলতে হবে মাইকের সামনে। পাঠ করে শোনাবো স্বরচিত কবিতাই। প্রথম যে কবিতা সেটা হলো, আমরা সাধারণত মৃত্যুকে স্মরণ না করে নানা কাজ করে ফেলে এবং নিবিষ্ট হয়ে যায় মনের অজান্তেই। তবে আমার মনে হয় কি যে দিনে অত্যন্ত অনেকটা বার মৃত্যুকে স্মরণ করা দরকার, তাহলে মানুষের মন একটা তীর্থঘর হয়ে ওঠে। তো এই নিয়ে আমার একটা কবিতা, কবিতার নাম মন একটি তীর্থঘর। একটা মানুষ ঘুমিয়ে আছেন, অনন্তকালের ঘুম, মানুষটাকে ঘিরে এত আয়োজন, অশ্রু সজল চোখে দাঁড়িয়ে আছেন সবাই, নিদারুণ নীরবতা, শান্ত। অরণ্যে যেমন শান্ত ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাছেরা, ঠিক তেমন আমার মতে এমন সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই। আসলে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালেই মানুষকে সুন্দর দেখায়, অদ্ভুত সুন্দর, নিষ্পাপ, অপরাধহীন। বোধ হয় রোজ একবার করে এমন করে একটা কবরের মুখোমুখি দাঁড় করানো দরকার, তাহলে মানুষের মন অপরাধ ঘর নয়, হয়ে উঠত তীর্থঘর। এই ছিল আমার প্রথম কবিতা। ভীষণ সুন্দর সত্যি, মানে কথার মাঝখানে মাঝখানে আমরা আমাদের যারা প্রিয়জনকে হারিয়েছি তাদের মুখখানি যেন যেমন আমি আমার বাবার কথা আমার মনে পড়ে গেল সাথে সাথেই। সত্যি কথাই, মৃত্যু এমন একটি সত্য যেটা আমরা সকলে জানি, কিন্তু সেটা থেকে একটু সরে থাকি, তারপরও এত ঝগড়া করি আমরা। নারদা, সবকিছু তাই না? সবারই গ্রহণ করতে হবে। রবি ঠাকুর নিজেও বলেছেন মৃত্যু হলো অমৃত সমান। এই অমৃত সকলকে প্রাণ করতে হবে, পৃথিবীর প্রাণী, প্রত্যেক প্রাণী, এবং আমি মনে করি গাছেরও মৃত্যুবরণ করে, যেহেতু গাছেরও প্রাণ আছে, যেহেতু হ্যাঁ জন্মিলে এবং গাছেরা যে মৃত্যুবরণ করে তার আমরা তো সম্পূর্ণ উদাহরণ পাচ্ছি এখন। জন্মটা যেমন সত্য, ঠিক মৃত্যুটাও ঠিক তেমনি। একদম একদম একদম। চলে যাবো কি আরেকটা গান, নাকি একটা কবিতা শুনবো? আরেকটা গানই যাই বরং, নাকি গান করবো না আমার স্বরচিত কবিতা পড়বো? শোনো, যেটা তোমাদের। আচ্ছা, আমি আমার লেখা একটা কবিতা পড়ছি, নারীদেরকে নিয়ে লেখা। নারীদের একটা সংসার, একটা পৃথিবীতে যারা নারীরা আমরা জীবনে সংসারময় জীবন, এই গৃহস্থ জীবনে আমরা নারীদের কতটুকু মানে আত্মত্যাগ সমস্ত সংসারের জন্য, সব কিছু মিলিয়েই আমার কবিতাটা। কবিতার নাম কোজাগরী। নারীরা এভাবেই সংসারের ঘানি টেনে উনুনে নিজেকে পোড়ায় দিনরাত। নারীরা এভাবেই সংসারের ঘানি টেনে উনুনে নিজেকে পোড়ায় দিনরাত। ফ্যান গেলে ধোঁয়া ওঠায় গরম ভাতে, হাঁ করা মুখে তুলে দেয় শাক, মাছ, চর্বচোষ্য যাবতীয়। প্রতিদিন ডোবা তেলে ছেঁকে তোলে পরিবারের হাসি মুখ। মঙ্গল চিহ্নে আলো করে গৃহস্থ ঘর। পূর্ণ হয়ে ওঠে ধানের গোলা, ফেঁপে ওঠে বাণিজ্য। সময়ের ভার বুকে নিয়ে সন্তান সম্ভবা করে কুল বংশ পরিচয়। সময়ের ভার বুকে নিয়ে সন্তান সম্ভবা করে কুল বংশ পরিচয়। উলুধ্বনিতে পয়া হয় ঘরে ঘরে।
অবশেষে সময়ের কাঁধ ধরে অনেকটা পথ এগুলে নগ্ন পায়ের ছাল উঠে রক্ত ঝরে। রাতে কুপির আলোতে চোখে কামনার সলতে জ্বালায় তৃপ্ত করে গৃহস্থ শরীর। মহাকালের স্রোতে অনেক জল গড়িয়ে গেলে কোজাগরি একদিন বিসর্জিত হয় অবহেলায়। ভীষণ কঠিন কঠিন ব্যাপারগুলো আজকে কিন্তু আমাদের এখানে উত্থাপিত হচ্ছে। প্রথমে যে কথাটা ছিল সেটা হচ্ছে রুবেলের কবিতায় যেটা ভেসে এসেছিল মৃত্যুকে চেনা, এবং ঠিক তারপর কোজাগরি কবিতা থেকে আমরা বুঝলাম, জানি আমরা সেই ব্যাপারগুলো, তারপরেও আসলে আমরা আমাদেরকে নিজেকে না একটা অন্যান্য জগতের সাথে মিলাতে গেলে না এই সব কিছু থেকে নিজেকে একটু আড়াল করে রাখতে চাই। আমরা সত্যের মুখোমুখি ঠিক হতে চাই না আর কি, সবসময় আমার মনে হয় আর কি। যেটা শুনবো তোমার কাছে আর একটু। আমি বাবাকে নিয়ে সাধারণত শূন্যতা জীবনে কতটা প্রয়োজন, অথবা শূন্যতায় দাঁড়িয়ে নিজেকে ভাবা কতটা জরুরি, তাহলে নিজের মধ্যে আমার মনে হয় যে অহম যে বিষয়টা রয়েছে, আমরা আজকের যুগে এটা খুব বেশি মারাত্মকভাবেই দেখা দিচ্ছে মানুষের মধ্যে। অভিমান প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এই করতে করতে একটা মানুষ অপর একটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই শূন্যতাকে কেন্দ্র করি একটা কবিতা, যে শূন্যতা আমার বাবাও হেঁটেছেন শূন্যতার পথে, আমার পূর্বপুরুষ সবাই। এই শূন্যতায় হাঁটা নিয়ে একটা কবিতা, কবিতার নামও শূন্যতা। আমার পূর্বপুরুষেরা বাবাকে শূন্যতা এঁকে দিতেন, একটা পরম্পরাগত শূন্যতা। বাবা এই শূন্যতার পথে হেঁটেছেন বহুকাল। এই শূন্যতায় হাঁটার কারণ আমি জানি না। এখন বাবাও আমাকে শূন্যতা এঁকে দেন, আমি হাঁটি বাবার মতো। ক্লান্ত হই, ক্লান্ত চোখে আলগুছে বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ হলেই ভাবি এই বুঝি সব গেল, নিঃস্ব হলাম। কিন্তু না, সব শূন্যতা নিঃস্ব হবার নয়। অনেক শূন্যতা ভালোবাসা শেখায়, অহমহীন ভালোবাসা। পূর্ণ মানুষ শূন্য হলে সব অহম ছুঁড়ে ফেলে চলার খোরাক হয় ভালোবাসা। এটা বোঝার সাথে সাথে আমি তার নাম দিলাম অহম আরোগ্য। ভীষণ সুন্দর না? এবং আমার ভীষণ ভালো লাগছে কি ভীষণ ছোট একটা পরিসরের মধ্যে তার অনেকগুলো কথা, মানে আসলে সবাই বলে, এবং এটা আমরা ছোটবেলা থেকেও শুনেছি এবং বড় হয়ে সেটাকে আরো বেশিভাবে মানে উপলব্ধি করতে পেরেছি যে শব্দের যে ভূমিকা আমাদের জীবনে, মানে শব্দ ভীষণভাবে শক্তিশালী। তার জন্য আমাদেরকে বলাও হয় যে বাক্যই ব্রহ্ম, এই কথাটা একটা আমরা শুনি বিভিন্ন জায়গাতে, যে একটা শব্দের দ্বারা তোমরা যে কোনো জায়গাকে, যে কোনো যুদ্ধকে জেতা যায়, যে কোনো জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় কেবলমাত্র কয়েকটা শব্দের বিনিময়ে। যেমন স্বাধীনতা, অধিকার, এই সমস্ত শব্দের বিনিময়ে তো কত যুদ্ধ হয়েছে, কত কিছু হয়েছে। এবং দেখো কয়েকটা শব্দ এতটাই ভীষণ পাওয়ারফুল, ভীষণ শক্তিশালী। আমরা কি গানের দিকে যাব না কবিতাতেই থাকবো? হ্যাঁ, ঠিক আছে, আমি একটা গান করছি। আচ্ছা, আমরা সবাই জানি যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের মাস, এবং ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস এটাকে মানি আমরা 21শে ফেব্রুয়ারি। তো এখন তো এটা আমরা বলা যায় যে এখন তো ফেব্রুয়ারি মাস না, ঠিক আছে, কিন্তু আমরা যারা এই ভাষা শহীদরা আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেবার জন্য যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন, এই বাংলা ভাষার স্বীকৃতি আমরা পেয়েছি। এখন আমরা এই বাংলা ভাষায় সমস্ত কিছু আমরা কথা বলতে পারছি, আমরা বাঙালিরা বাংলা ভাষা নিয়ে আমরা লেখালেখি করতে পারছি, সবকিছু ওদের ওই যে এই স্বীকৃতিটা কিন্তু ওই ভাষা শহীদদের জন্য। তো আমরা কেন একদিন আমরা ওনাদেরকে স্মরণ করব, এই শহীদ ভাইদেরকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা স্মরণ করে যাব। এই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি প্রতুল মুখোপাধ্যায়ের গানটা করছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায়
গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ ah
বাংলার মুখ এই কবিতাটি বা বাংলায় গান গাই এই গানখানি যতবারই গাওয়া হয়েছে আমাদের সেই ভাব সেই আবেগ থেকে যখনই কেউ গানখানি করেন আমরা মনে মনে কিন্তু সেটা গাই, তাই না? এবং যেটা তুমি বললে যে ভাষা শহীদদের প্রতি শুধুই একটি দিন কেন, আমরা বাংলায় কথা বলার যে স্বাধীনতাটা পেয়েছি, একটু আগে রুবেল বলছিল স্বাধীনতা শব্দখানি, যে স্বাধীনতা যে পেয়েছি বাংলায় কথা বলার, তার জন্য তারা যে বলিদান দিয়ে গেছেন তাদের জন্য তারা সব সময় স্মরণীয়, তাই না? একদম একটি মাস বা একটি দিনের জন্য তাদেরকে বেঁধে না রেখে তাদের স্মরণটাকে আমরা আমাদের জীবনে সবসময় প্রতিনিয়তই তাদেরকে ধন্যবাদ জানাতে পারি, কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। এর জন্য আমরা আবারও যাব কবিতাতে, আমরা শুনবো রুবেলের কাছে। রুবেল, আসলে আমরা তো বর্তমানে উত্তর আধুনিক যুগে আছি। এই উত্তর আধুনিকতায় আমাদেরকে এতটা ঘিরে ফেলেছে যে আমরা এখনো কতটা সভ্য করে তুলতে পারলাম নিজেকে, এটা একটু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে থাকে। তার জন্য আমি আজকাল দেখে খুব স্তম্ভিত হই ব্যাপারগুলি, যে এখনো বৃদ্ধাশ্রমের ফিতে কাটা হয়। এটা একটা ঠিক জানি না সভ্যতার অভিশাপ কিনা। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে এইভাবে উদ্বোধন করতে হচ্ছে যাদের ছেলে বা সন্তান নেই, মেয়ে সন্তান হোক বা যেই, এনাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, কিন্তু যাদের আছে সকল কিছু থেকেও যারা বৃদ্ধাশ্রমে বসবাস করতে হচ্ছে, এটা তার জন্য আমার কাছে খুব লজ্জাজনক মনে হয় এবং আমি অকপটেই সেটা নিন্দা জানাই। এই নিয়ে আমার মনে হয় বৃদ্ধাশ্রমগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে যখন আমরা রোজ 2-3 বার করে মা বা বাবার মুখোমুখি হয়ে দাঁড়াই, তাদের মুখের দিকে যদি একটু তাকাই যে কতটা পরিশ্রম করে বা কায়িক পরিশ্রম করে সংসারটাকে গুছিয়েছেন, এবং দিন শেষে আমাদের বড় করে তাদেরকে আবার বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এই নিয়েই একটা কবিতার নাম হলো মায়াঘর। বাবা পরিশ্রমের কাছে বন্ধক রাখতেন শরীর, বিনিময়ে যা পয়সা পেতেন তা দিয়ে সাজিয়েছেন সংসার। এ যাবৎ দলিল বলতে বাবার তৈরি মাটির ঘরটুকু। দিন শেষে বাবা ঘুমান যেখানে, আমিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। বৃষ্টি আসলে বাবা দেওয়াল জুড়ে থাকা মাটির গন্ধ নেন, আর আমি দেওয়ালে লেগে থাকা বাবার ঘামের গন্ধ পাই। মস্তিষ্ক আলপনা আঁকে বাবার ঘাম, কষ্ট, রোদ পড়া শরীরের। তখন আমার কাছে বাবার ঘর ঘর নয়, হয়ে ওঠে একটা মায়াঘর, একটা ছায়াঘর। সেই কথা বলছিলাম না যে খুব ছোট্ট ব্যাপারে, ছোট্ট পরিসরে ভীষণ কিছু শক্তিশালী শব্দের দ্বারা সে তার ভাবটাকে কিন্তু প্রকাশ করে ফেলে। ভীষণ সুন্দর রূপে, ভীষণ সুন্দর। এখন আমি আমার একটা স্বরচিত কবিতায় যাচ্ছি। তো কবিতাটা হচ্ছে একটু অন্যরকম। ওর যে একটা আবহ সৃষ্টি করেছে যে ওর কবিতার মাধ্যমে, এটা থেকে একটু সরে, যেমন এখন প্রাসঙ্গিক, এখন খুব গরম পড়েছে, তাই না? ভীষণ গরম, অসহ্য গরম। এই গরমে আমরা সবাই আমাদের শহরে জীবন বলো, গ্রাম্য জীবন বলো, সবাই হাঁসফাঁস করছি, তাই তো? তো আমি আমার কবিতাটা একটা বৃষ্টির আশায়, আমরা সবাই বৃষ্টির একটা আশা করছি, তাই তো? একটা বৃষ্টির আজকে নাকি বৃষ্টি আসবে। হ্যাঁ, আজকে তো আসার কথা, আমরা সবাই জানি, আমরা সবাই অপেক্ষা করছি তার জন্য। ঠিক আছে, আমরা সবাই অপেক্ষা করছি সত্যি। তো আমার কবিতাটা ঠিক এরকমই, আমার একটা আশাজনক একটা এই গরমের মধ্যে এক পশলা বৃষ্টির জন্য। আচ্ছা, আমার কবিতাটার নাম হচ্ছে এক পশলায়। আবার জমেছে ঈশান কোণে মেঘ, আবছা হয়েছে জমে থাকা রোদ্দুর। মলাটের নীলে দোয়াতের কালি যেন ছড়িয়ে দিয়েছে চোখ যায় যদ্দূর। হাওয়ার ঝড় উঠছে ধীরে ধীরে, ভ্যাপসা গরম কাটছে ভালোই বেশ। ফুলের মতো ভাঁজ খুলছে পালক, পাখির শরীর খুলছে নির্নিমেষ। ঝুঁটিতে বাঁধা তাল সুপুরির মাথা দুলছে হেসে ছোট্ট খুকির মতো। ছুটছে ঘরে মায়ের হাতটি ধরে, শিশুরা মাঠের খেলা করছিল যত। সবুজ পাতা কাটছে হাওয়ায় সাঁতার, দুষ্ট শিশুর দুরন্ত শৈশব। কাকড় ধুলো বিভেদ ভুলেছে আজ, গড়ছে আপন প্রেমের বৈভব। বৃষ্টি ছাটে ভিজছে পালক পাখির, উড়ছে ঝেড়ে তবুও খানিকটা। পাল খুলে দিয়ে স্বস্তি পেল যেন মাঝ দরিয়ার নাওয়ের নাবিকটা।
শ্যাওলা শ্যামল জমিয়ে আসর পাতে, বৃষ্টি দিনে এই তো তাদের সুখ। জুই মাধবী ঝুলছে লতায় ধরে, হাসছে অবুঝ বৃষ্টি ভেজা মুখ। এক পশলার এইটুকু সুখ মেখে গন্ধ ছড়ায় সোদা মাটির বুক। শস্য সবুজ মাতৃ হৃদয় নিয়ে অন্নহীনে দানে উন্মুখ। যাক, কিছুটা স্বস্তি আমরা মনে প্রাণে তো পেয়েছি। এবার যদি সরাসরি পেতে হয় তাহলে অনুভবে পেয়েছি, অনুভবে পেয়েছি। বৃষ্টিকে আসতেই হবে, একদম তাই না? আসতেই হবে। তো এর মধ্যে আমরা অপেক্ষায় রয়েছি, আসুক। আর আমাদের কিছু এক পশলার অপেক্ষায়। শুনুন না, এক পশলাই কিন্তু আবার এমন না হয় যে বৃষ্টি তো আবার অতিষ্ঠ হয়ে যায়। এত বৃষ্টি না, থাক, বেশি বলবো না, পরে রেগে যাবেন না। এলামই না, আসার আগে যাও। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত। আমরা রয়েছি আজকে কথায় কথায় এবং গানে গানে, সত্যিকারের কথায় সুরে জমজমাট সকালে আজকের এই আয়োজন। আমরা এবার কি গানে যাব না কথায় যাব? এবার আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। একটু আগে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে তোমারি ইচ্ছা
করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও, হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। রবি ঠাকুরের গানের তালিকাতে কিছু কিছু গান আমাদের, বিশেষ করে আমার ভীষণ আমার হৃদয়ের কাছের গান, সেটার মধ্যে এটি একটি। একদম, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, করতে পারি কতটা ঠিক জানি না, তবে প্রাণ থেকে খুবই ভালোবাসি করতে, তাই করতেও এত আনন্দ পাই, করতে ভীষণ প্রাণ পাই, আসল কথা প্রাণ পাই। এবং আমি নিজে কবিতা লিখি, এগুলো আমার কবিতা লেখা। তোমার কবিতা লেখার নিয়ে একটু প্রসঙ্গে যদি চলে যাই, কবিতা লেখা অনেক ছোটবেলা থেকে শুরু, অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন আমার এতটা বোঝার কথা না, কিন্তু আমি ওই এমনিতেই শুয়ে শুয়ে বাবার সঙ্গে শুয়ে শুয়ে বা খেলতে খেলতে এরকম ছন্দ মিলিয়ে মিলিয়ে লাইনগুলো বলতাম। তখন বাবা বলতেন যে বাবা দেখেছেন, এটা লক্ষ্য করেছেন। তখন বাবা একটা এই খাতা এনে বলেছেন যে এরকম মিলিয়ে মিলিয়ে বলবে, এগুলো লিখে রাখবে। তো কখনো কখনো লিখেছি, কখনো কখনো লিখিনি, তখন ছোট ছিলাম তো এতটা বুঝতাম না। তারপর আস্তে আস্তে একটু বড় ক্লাসে যখন উঠেছি, ক্লাস 7-এ, তখন ওই আকাশবাণীতে অডিশন দিই স্বরচিত কবিতার, ওইখানে আমি পেয়ে যাই। তো তারপর থেকে শুরু হয় আমার আকাশবাণীর প্রোগ্রাম, কাকলি, তারপর যুববাণী, তারপর এখন জেনারেলে আছি। এই আমার কবিতার পথ চলা। আর এখনো লিখে যাচ্ছি, মাঝখানে একটু বন্ধ ছিল, সংসারে ঝামেলায় একটু ছিলাম, যখন বিয়ের পরে একটু সাংসারিক দিক দিয়ে একটু ব্যস্ত হয়েছিলাম, তো তখন কিছুটা গ্যাপ পড়েছিল, আবার শুরু করেছি, এই আর কি। বাহ, যাই হোক ওইদিকে যাব না, কিন্তু তারপরে বলবো কবিতার সঙ্গ তোমার থাকুক, এবং সাথে সাথে বই বের করেছি আমার, 4টা বই বেরিয়েছে আমার, আর তোমার একটা সংকলন বের করেছি, 2 বছর চলছে সংকলনটা আমার। বইয়ের নাম হচ্ছে শব্দ সাকু। তো এটা আমি চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত, 2 বছর চলছে, এই আর কি। সাকুটা আরো বড় হোক, অনেক বড় হোক, এটা পাঠক। আর আমি সাকুটা নাম রেখেছি, শব্দ সাকু নামটা রেখেছি এই অর্থে যে পাঠক আর লেখকের যে এপার ওপারের একটা সাকু বন্ধন শব্দের মাধ্যমে, এটা যে সাকু বন্ধনটা, এটা মিন করে আমি লিখেছি শব্দ সাকু নামটা। আমরা আবার যাই রুবেলের কাছে। রুবেল, ইনি গানের মধ্যে বলেছেন যে আমার সকল অহংকার মুছে যায় চোখের জলে। আসলে এই প্রক্ষোভগুলি না মানব জীবনের এক একটা অঙ্গ, রাগ, অভিমান, ঘৃণা, কিন্তু এগুলির তুলনায় ভালোবাসা অত্যন্ত গাঢ়, এতটা গাঢ় ভালোবাসা, ভালোবাসা দিয়ে বিশ্বজয় করেছেন এরকম বহু মানুষ আছেন, এবং আমাদের কাছে এখনো সমাদৃত। এনাদের আমরা পূজা করি, অথবা জন্মদিন পালন করি, মৃত্যু দিবস পালন করি। তো এইরকমই একটা লেখা জীবন কবিতার নাম। আগুনের লেলিহান শিখার মতো জ্বলে ওঠা রাগ, বীজ বাষ্পের মতো ছড়িয়ে দেওয়া দাম্ভিকতা, বুকে পালন করার নিষ্ঠুরতা, সবকিছু ছেড়ে লোকটা শীতল হয়ে গেল, খুব শীতল। দেহে উষ্ণ রক্ত আছে বলে মনে হলো না, একটা আস্ত হিমবাহ যেন।
শান্ত শিশুর মতো শুয়ে আছে, পবিত্র শিশু। লোকটি বিদায় নিয়েছে। এই বিদায়ে সবকিছু ছেড়ে যেতে হয়, নিয়ে যাওয়া যায় না, আর নিয়ে যাওয়ার কথাও না। এই পৃথিবীতে যত কিছু আমাদের এই অভিমানগুলি ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে, ভালোবেসে, মৃত্যুকে ভালোবেসে চলে যেতে হয়। তার মানে আমার কাছে সবচেয়ে বড় এবং যে শক্তি সেটা হলো ভালোবাসা। এর থেকে কোনো কিছু জয় করা যায় বলে আমার মনে হয় না। ঘৃণা, রাগ বা অভিমানের মাধ্যমে কোনো কিছু জয় করা যায় বলে এটা আমি বিশ্বাস করি না আর কি। হ্যাঁ, সেটা ঠিক। এবং আমরা সকলেই মানি এটা, কিন্তু সকলের জীবনে কোথাও না কোথাও বাকি যে আবেগগুলো আছে সেগুলো চলে আসে, তাই না? ধরো আমাদের নিজের মর্জি মতো কিছু না হলে আমাদের একটু রাগ হয়, আমাদের একটু, হ্যাঁ, আমরা যতই বলি আমরা ভালোবাসি, তারপরেও কিন্তু এই যে অনুভূতিগুলো এগুলো চলে আসে। আমরা, হ্যাঁ, তখন যেটা রুবেল বলল, ছাপিয়ে যাওয়াটা, যে ওইটাকে ছাপিয়ে যায় আমাদের গাঢ় ভালোবাসাটা, সেটা হচ্ছে মূল প্রধান কথা। আসলে মানুষ তো চাই তাকে কেউ মানে এতটা নিজের করে ভাবুক এবং তার কাছে খুব নির্ভর হয়ে যায়। মানুষের এই একটা আমাদের একটা থাকে, মানসিক বৈশিষ্ট্য থাকে যে স্বভাবজাত দোষ, আমাদের উপর কেউ একটু নির্ভর হয়ে যায়। স্বভাবজাত এই নির্ভরতা থেকে এরকম রাগগুলি আসে। যখন নির্ভরতা কাটিয়ে উঠে মানুষ তার নিজের পথে হাঁটতে শুরু করে, তখনই ভাবা হয় কি আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, অথবা আমাকে অবজ্ঞা করা হচ্ছে। ঠিক সেই জায়গা থেকে এরকম রাগগুলি উঠে আসে এবং এটা কমপ্লেক্সের সৃষ্টি করে। এবং সম্পর্কে যে সাঁকুটা, এই দীর একটা যে আছেন, এই সাঁকুটা পুরোপুরি ভেঙে যায়। হ্যাঁ, একদম একদম ঠিক। দিদি, আমি আমার একটা কবিতাই পড়ছি, ছোট্ট একটা কবিতা, জীবনবোধের কবিতাই। কবিতাটার নাম মুহূর্ত। ঋণী থাকে মানুষ ফেলে আসা মুহূর্তের কাছে, জেগে থাকে নদীও একটি মোহনার অপেক্ষায় অনন্তকাল। এই যে ডিজিটালের যে মাইনাস পয়েন্টটা চলে গেছে হাত থেকে, হ্যাঁ পেয়েছি। মুহূর্ত। ঋণী থাকে মানুষ ফেলে আসা মুহূর্তের কাছে, জেগে থাকে নদীও একটি মোহনার অপেক্ষায় অনন্তকাল। সুখ প্রত্যাশায় এভাবেই স্রোতস্বিনীরা রাত ভেঙে ঢেউ জমায় বুকে। ছোট্ট করে, কিন্তু আমাদের জীবনের মুহূর্তগুলোকে আমরা যদি বেঁধে রাখতে চাই, এবং আমি তুমি বিশ্বাস করবে, প্রথম তুমি যখন বলছিলে না ডিজিটালের যুগ, আমি ভাবলাম ওইটাও বোধহয় কবিতার মধ্যে ইনক্লুডেড। তুমি এরকম ছন্দবদ্ধভাবে বললে, টাচ লেগে এত স্মার্ট মোবাইল বেরিয়েছে, আমরা ডিজিটালের যুগে আছি এখন, তো হাত লেগে একদম চলে গেল আর কি। ছন্দবদ্ধভাবে বলছিলেন, আমি ভাবলাম যে এই কবিতার মধ্যে হয়তো ওই লাইনটাও বোধহয় রয়ে গেছে। আর কবিতাটার নামটা দেখো, মুহূর্ত। আর মুহূর্ত কবিতার পর মুহূর্তের মধ্যেই চলে গেল। সেগুলো হয়ে থাকে। আসলে ঘটনা হচ্ছে, যে কোনো ঘটনা যখন আমাদের জীবনে ঘটে, সেটাকে কিভাবে আমরা দেখি বা তার রিয়েকশন আমরা কি দেই, তার উপর নির্ভর করে সেই ঘটনার স্থায়িত্ব বা অস্তিত্ব। আমরা যাব রুবেলের কাছে, আবার পালা করে করে, একবার দিদি, একবার তুমি, দুজনকে নিয়ে একসাথে। এখন খুব ছোট ছোট কিছু কবিতা শোনাবো, ধরেন 4 লাইন এরকম কিছু, খুবই ছোট। এর মধ্যে প্রথমটা যদি বলি, সেটা হলো মানুষ চলে যাওয়ার পর, তারপরেও মানে মানুষ চলে যায় আপনার সরাসরি দেহ থেকে, মানে এই যে সরাসরি দেখার যে ব্যাপারটাই একেবারেই চলে যায়, তখনও কিছু তার সাথে কাটানো কিছু স্মৃতি কিন্তু আমাদের মস্তিষ্কে ঘুরে বেড়ায়, এবং মস্তিষ্ক সেই সমস্ত স্মৃতি বারবারগুলি মনে করিয়ে দেয়। হাজারো সুখ স্মৃতি থাকলেও ওই বিরহ স্মৃতিগুলি রীতিমতো মস্তিষ্কের মধ্যে এগুলো মনে হতে থাকে, এটাই থেকে যায়, ভালো খারাপ এটাই থেকে যায় স্মৃতিটা, এবং স্মৃতিটা ভালো থাকে, হ্যাঁ খারাপও থাকে, মানে ব্যবহারটা এরকম কেন হচ্ছে, অথবা সে মানে দুঃখে দুঃখে সময় কাটিয়ে দেয়। এটাই, এই স্মৃতিগুলিকে আমি আলপিনের সাথে তুলনা করে একটা 4 লাইনের কবিতা লিখেছিলাম। এটা হলো, তুমি তো চলে গেছো নিমিষে নিখোঁজ, তুমি তো চলে গেছো নিমিষে নিখোঁজ, তোমার স্মৃতিরা আলপিনের মতো বিচ্ছে আমায় রোজ। খুবই ছোট একটা কবিতা। রুবেলের এই ছোট ছোট লাইনগুলো আমরা ফেসবুকে দেখতে পাই, ভালোই লাগে, বলতাম জানো তো, ভালো লাগছে, ভালোই লাগে ছোট ছোট লাইনগুলো। হ্যাঁ, পরমাণু কবিতা আমিও লিখি, আমিও মাঝে মাঝে লিখি। আচ্ছা, আমি একটা পড়ছি, একটা ছোট্ট কবিতাই। তবু বসন্ত রাখে এমন পূর্ণ কলস, শূন্য হলে এ ছল হৃদয় জানে,
এমন পূর্ণ কলস শূন্য হলে এ ছল হৃদয় জানে। নদীটি যেমন পোয়াতির মতো বইছিল এতদিন, সে তেমনই আছে, শুধু ঘাট পড়ে আছে একা। অরণ্য মর্মর শুকায়, বিষাদ মাখে, শূন্যতা বিছায় পথ, পথের বাঁকে, তবুও মন মনের গোপনে বসন্ত রাখে। এই ছোট্ট কবিতাটার মধ্যে আমি মানুষের জীবনের যে এরকম বলতে পারো সুখ দুঃখ সমস্ত কিছু, প্রেম ভালোবাসা সমস্ত কিছু নিয়ে, এই যে গোপনে মানে এইগুলো নিয়ে আমরা চলছি, এগুলোর মধ্যে থেকে আবার আমরা যখন বিষাদগ্রস্ত হই তখনও মনের গোপনে কিন্তু আমাদের একটা বসন্ত, মানে দ্যাট মিনস আমরা একটা প্রত্যাশা, একটা আশা আমাদের থাকেই, একটা স্বপ্ন নিয়েই তো আমরা বাঁচি, তাই না? স্বপ্ন না থাকলে একটা মানুষও বাঁচবে না। স্বপ্ন নিয়েই আমরা আমাদের বাঁচতে হয়। প্রতিটি মুহূর্তে আমরা একটা স্বপ্নের দিকে এগিয়ে চলছি, স্বপ্ন দেখেই বেঁচে যাচ্ছে। হ্যাঁ, একদম। ব্যক্তি বিশেষে সেই স্বপ্ন আলাদা, তাদের ধরন আলাদা, তাদের চাহিদা আলাদা, সবটাই আলাদা। দেখো, যদি স্বপ্নগুলো মরে যায় আমরা কি বাঁচতে পারবো বলো? স্বপ্নগুলো, একটা মানুষের জীবনে স্বপ্ন যদি না থাকে তাহলে কিন্তু তার মানে সে মানে প্রাণহীন হয়ে যাবে, তাই না? একদম, স্বপ্ন থাকতেই হবে। একদম ঠিক তাই। স্বপ্ন, ভালোবাসা, মায়া, সাধারণত আমি মনে করি যে প্রত্যেক মানুষের প্রতি ভালোবাসা থাকার তুলনায় মায়া থাকা খুব জরুরি। একে অপরের প্রতি মায়া যদি থাকে তাহলে ভালোবাসাটা মনে হয় এইভাবেই চলে আসে। আর যদি ভালোই বাসি তার প্রতি কোনো মায়া নেই, এটা সাধারণত একটা দেখানো ভালোবাসা বলেই আমার মনে হয়। মায়া থাকলে ঠিক আছে, আপনি এখন মানে প্রতিনিয়ত ওর খোঁজ খবর নেওয়া, কি পরিস্থিতিতে আছে, আমার বাবা এখন কি পরিস্থিতিতে আছে, এনার প্রতি যদি আমার মায়া না জন্মাই, শুধু ভালোই বেশি যায়, তাহলে মুখে মুখে বলি আমি আপনাকে ভালোবাসি, অথবা বাবা দিবসে আমি একটা পোস্ট করে দিলাম, এটা আমার কাছে না কেমন দেখানো মনে হয়। তবে মায়া থাকা মানে জরুরি। আর মানুষ মাত্রই একটা মায়া জালে আবদ্ধ থাকে প্রতিনিয়ত, জন্মের পরবর্তী সময় থেকেই। তার জন্য ছোট্ট একটা কবিতা। কত কথা স্মৃতি ব্যথা জমে থাকা সব ঋণ, কত কথা স্মৃতি ব্যথা জমে থাকা সব ঋণ, সব ছায়া সব মায়া মানুষ এক বেদুইন। খুব ছোট্ট করে। আমি এটাই বলছিলাম, মানে প্রথম থেকে তো রুবেলের যে কথার ধরন ছিল বা কবিতার ধরনগুলো ছিল ছোটই ছিল, এখন তো একদম সত্যি অণু থেকে পরমাণু হয়ে গেছে, তো একদম পরমাণু হয়ে গেছে। এবং তার পরমাণুর ভিতরে কিন্তু বিশাল ব্যাপ্তি আছে এবং অনেক পাওয়ারফুল ওয়ার্ডস আছে যেগুলো আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করছে। একদম যাব। তো আমি ছড়াও লিখছি, আমি ছোটবেলা থেকে ছড়াও লিখতাম, পাশাপাশি ওই যে দৈনিক সংবাদে বিশেষ করে নিয়মিত আমার লেখা উঠতো ছোটবেলায়। ছন্দ, এটা শঙ্খচিলের একটা ছোটদের পাতা চলতো, তো এটার মধ্যে আমার নিয়মিত লেখা উঠতো, আমি তখন স্কুলে পড়তাম। একদম। আমি এর মধ্যে একটু কথা বলছি। আমরা আজকের এই কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের সময় বলছে, সময়ের কাছে আমরা সকলেই বন্দী, সুতরাং সময়কে তো সময়ে চাওয়া যায় না তার কাছ থেকে। সেই যতটুকু আমাদের জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই। অনেক অনেক ধন্যবাদ জানাবো দুজনকে, এদিকেও এবার এদিকে দুজনকে ধন্যবাদ সবাইকে। একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করবো আজকে। আমি একটা ছড়া পড়ছি, শিশুতোষ ছড়া। এই ছড়াটা আমি আসলে এখন তো ফেসবুকের চলছে, ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়াতে সবার মানে লেখালেখি হোক বা সবার সৃষ্টি সবাই আমরা প্রকাশ করে থাকি। আচ্ছা, তো আমি শিশুতোষ ছড়া এটা দিয়েছিলাম ফেসবুকে, তারপর আমার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে ফোন করেছে টিচার যারা আবৃত্তি শেখান, ওনাদের স্কুলে পড়ানোর জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন। এখানেও আগরতলায়ও ত্রিপুরার যারা আবৃত্তিকার আছেন ওনারাও আমার কাছ থেকে এইটা অনুরোধ করেছেন, এই ছড়াটা আমি দিয়েছি। এই ছড়াটা আমার বেশ কিছু ছড়াই এরকম যাচ্ছে, এখনো যাচ্ছে, নিচ্ছে মানুষ। আর এর মধ্যে আমি এই মাসেই আমার একটা ছড়া বই বেরোচ্ছে, আমার নিজস্ব একটা ছড়া বই বেরোচ্ছে। প্রকাশক উনি ভীষণ ইন্টারেস্টেড, আমার একটা ছড়ার বই বের করবেন। আচ্ছা, ছড়াটা হচ্ছে শিশুতোষ ছড়া। পিঁপড়ে। কুটুস কুটুস পিঁপড়েগুলো ছুটছ কোথায় লাইনটি ধরে, ছোট্ট ছোট্ট খাবার বোঝা নিচ্ছ তুমি কেমন করে, শীতকালেতে কোথায় পালাও শীত কাবুজে, শেষে কোথা থেকে আবার এসে লাইনটি ধরো, কেমন করে দেয়াল বেয়ে ছোট্ট পায়ে উঁচু চড়ো, ভয় করে না একটু কি পা পিছলে যদি পড়ো,
তোমার বুঝি মন্ডা মিঠাই সব থেকে বেশি প্রিয়? নাগাল পেতে তুমিই পারো, আমায় তবে একটু দিও। কে শেখালো পিঁপড়ে তোমায় এত যে বেশ লাইনটি ধরো? জানি আমি তুমি নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়ো। তোমার বুঝি 3টে জামা, রেড, ব্ল্যাক আর ব্রাউন ব্রাউন? অন্য কিছু চাই কি তোমার? ব্লু, গ্রিন আর পিঙ্ক গাউন? বড়রা সব বলে জানো, শিখতে হবে শৃঙ্খলা। আমায় তুমি শেখাবে নাকি, নইলে খাবো কানমলা? পিঁপড়ে তুমি হিংসুটেও, কুটুস করে কামড়ে যে দাও। ইস, বড্ড লাগে বলছি, তোমার সঙ্গে আড়ি যাও। খুব সুন্দর একটি ছড়া দিয়ে, এবং সত্যিকারেরই খুব সুন্দর ছড়া, সে ছড়া দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আবারও সকল শিল্পীদের জানাবো অনেক অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডের সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য, এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের তরফ থেকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। আজকে তাহলে আসি, বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।